কথার ভেতরে যেন চাপা গর্জন। ঠিক সেই মুহূর্তে ওদের দুজনের মাঝে ঝোপের ভেতর থেকে শব্দ হলো। ফোঁস আওয়াজ। শব্দটা এত কাছে, এত জোরালো, হঠাৎ মাটির উপর কুঁচকে থাকা ছায়াটা নড়ে চড়ে ওঠে। সর সর সর। শাওলিনের গলা দিয়ে শব্দ বের হলো না। কালো কুচকোচে বিষধর একটি সাপ ফনা তুলে চেরা জিভে ফুঁসছে। ঠিক তখনই সে বজ্র সুরে ডেকে উঠল, রেঞ্জার, ইয়া যদি ইয়াস। নিঃশব্দে কয়েক পলক কেটে গেল। এরপরই হলো অশরীরী তাণ্ডব। ঝড়ের বেগের কিছু একটা ছুটে আসছে এদিকে। দূরের জঙ্গল থেকে তেড়ে ফুরে আসছে পাশবিক কিছু। শাওলিন দৃশ্যটা দেখে বরফের মতো জমে গেল। শরীরের কোণে কোণে কাটা দিয়ে উঠল ভয়। রমস্তেহী পশু, হিংস্র দাঁতালো জানোয়ার। চিৎকার দিতে নিচ্ছিল শাওলিন। ঠিক তখনই সে রাজশিষ্যরে হুকুম ছুড়ল, রেঞ্জার, ডোন্ট মেক এনি ম্যাস, স্লো ডাউন মাই বয়, দেয়ার ইজ এ স্নেক, হ্যান্ডেল ইট। রেঞ্জার মনিবের কথা তৎক্ষণাৎ বোঝালো, অ্যাজ ইউ কমান্ড মাই ম্যাজেস্টি। এরপরে জান্তব চোখ তুলে তাকালো এই অচেনা রমণীর দিকে, যাকে সে আজই প্রথম দেখছে। এই প্রথম বাংলো অরণ্যের নারী চরণ পড়েছে। রেঞ্জার এক মুহূর্ত তাকিয়ে ফের শোয়েবের দিকে বোঝালো, মাই ম্যাজেস্টি, ইনি কে? আপনি পরিচয় করাননি। ভঙ্গি দেখে চোখ রাঙালো শোয়েব। অবলা প্রাণী হলেও সে এই জন্তুর ভাষা বোঝে। এক অদ্ভুত ক্ষমতা আছে এসব প্রাণীদের কথা বোঝার। শোয়েব মেজাজ তপ্ত করে গর্জন দিল, এখনও জানার সময় হয়নি, এখন একে উদ্ধার করো। ডু দ্যাট জব ফার্স্ট। জিভ বের করে নিজের নির্বুদ্ধিতা বোঝালো জার্মান শেফার্ড। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শরীরে নিজেকে অগ্রসর করল বিপদে। এক পলক ভীতিবিহ্বল মেয়েটির মুখে ভয় চিহ্নিত পড়ল। এরপর নিচু সরে ঘেউ করে পা বাড়ালো সে। শাওলিন ছোট থেকেই কুকুর ভীতিতে আক্রান্ত। কুকুর দেখলে 10 হাত দূরে চলে যায়। এই মুহূর্তে সেই চলন্ত ভীতিকে এগোতে দেখে ওর হৃৎপিণ্ড মুচড়ে ওঠে। চকিতে 4 পা পিছিয়ে কম্পিত সুরে বলে, আপনি ওকে যেতে বলুন, আমি এভাবেই আসতে পারবো। প্লিজ যেতে বলে দিন, না হলে আমি এগোবো না। দৃঢ় অটল মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে আশ্চর্যের সীমা থাকে না। সে ভাবিনি ওর কুকুর ভীতি আছে। রেঞ্জার তখন 2 পা এগোতে ঘাড় ঘুরিয়ে মনিবের দিকে দেখে। অবলা জীবটাও যে এই রমণীর কথা বুঝেছে তাতে কোনো সন্দেহ নেই। শোয়েবকে আশ্বস্ত করতে সাপটার গতিবুদ্ধি বুঝে বলল, রেঞ্জার আমার পোষা, ওর দ্বারা কোনো ক্ষতি হবে না। তোমাকে উদ্ধার করবে শাওলিন, তুমি শান্ত থাকো। না, শাওলিন আমার রাগ তুলবে না। এই প্রাণী ক্ষতিকর না বলছি, ও তোমাকে আমার কাছে নিয়ে আসবে। যে সাপ তুমি দেখছো ওটা আমার পোষা না, ওটা বিষধর। রেঞ্জারকে চুপচাপ কাজ করতে দাও। ভাল্লুকের মতো কুকুরটা আপনার পোষা? ভাল্লুকের মতো কুকুরটা আমার, কোনো ক্ষতি করবে না শাওলিন। রেঞ্জার দেখতে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তোমার নিরাপত্তা নিশ্চিত করবে। প্লিজ কাম ডাউন, মেক এ মুভ। এ কথায় কাজ হলো। বুকের ভেতরে ভয়ের পুকুর হলেও তাতে ডুব দিল না ও। নিজেকে সামলে কুকুরটাকে সহজভাবে নিতে চাইল। রেঞ্জার পরিস্থিতি বুঝে সাপটাকে ডান পাশ দিয়ে ডিঙিয়ে শাওলিনের কাছে পৌঁছল। মুখ তুলে শাওলিনকে যেটুকু দেখল তাতে নিচু সরে কুই কুই করল পিছু আসতে। তার দেখানো পথ ধরে শাওলিন নিঃশব্দে হাঁটা দিয়েছে। শোয়েব ফোনের ফ্ল্যাশ লাইট ধরিয়ে ওর আগুয়ান পথ আলোময় করে দিল। অন্যদিকে সাপটা তখনও ফনা তোলা, চেরা জিভটা ফোঁস করে ভেতর বাহির করছে। এক পর্যায়ে সহি সালামতে ওকে পৌঁছে দিল রেঞ্জার। নিচে ফিরে গেল সেই সাপটার দিকে, যেন ওটার দ্বারা হঠাৎ আক্রমণের সুযোগ না থাকে। শাওলিনের বাঁ হাতের মুঠোতে শাড়ির আঁচল মুঠো করে ধরেছিল, তাতে সদ্য তোলা অপরাজিতা ফুল। হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিটা সোজা গিয়ে পড়ল ওই ছোট্ট পুটলির মতো আঁচলটাতে। তৎক্ষণাৎ সে ভ্রুভঙ্গি করে খড়গলায় বলল, কি ওখানে? শাওলিন মুখ নামালো নিচে। আঁচল গোজা করা পুটলিটা দেখে ইতস্তত সুরে বলল, ফুল। কিসের ফুল? অপরাজিতা ফুল। উত্তরটা দিতেই তার ভ্রু দুটো কোঁচকাতে দেখল শাওলিন। চোখে চোয়ালে কপালের ডান দিকে ভিন্ন এক অবস্থা ফুটে উঠতে থাকে। একবার ওর সন্দেহ হলো এই অভিব্যক্তিটা বোধহয় অশনি ক্রোধের ধক, কিন্তু পরক্ষণে নিজেকে বোঝালো, না, চোখের ভুল হয়েছে। শোয়েব খানিক চুপ থেকে ঠান্ডা গলায় শুধালো, এই ফুল এখন ছেঁড়া কেন? রাত 10টায় কেন প্রয়োজন? শাওলিন পাঞ্চি মুখে বিপন্ন পরিস্থিতির আঁচ করে পাশ কাটাতে দ্রুত গলায় বলে, চা বানাতে প্রয়োজন, চুলে পানি দিয়ে আসছি, পাতিলটা নামানো দরকার। কথাটা বলতে এক পা সামনে গিয়েছিল। অমনি বিপুল চাপে প্রচণ্ড এক টান খেলো হাতে। ছিটকে যে জায়গাটা ছিল সেখানে ঝটিতে ফিরে আসে শাওলিন।
অবাক বিস্ময়ে মুখটায় ফিরে চাইলে মানুষটা রুড় গলায় বলল, মিথ্যা বাহানা কাকে দাও? আমাকে? শাওলিন কথা বলতে পারল না। নির্বাক চোখে মাথাটা নিচু করেও দেখতে পেল সরু কবজিটা বজ্রমুষ্টিতে খামচে আছে। একটু এদিক সেদিক হলে হাড্ডিটা যেন মট করে ভাঙবে। শাওলিন মাথা তুলে আহত চোখে তাকায়। অন্য হাতে থাকা আঁচলের কোচ সেই কবজির কাছে এনে শোয়েবের মুষ্টিটা ছাড়াতে থাকে। ব্যর্থ হয়ে শাওলিন বিক্ষুব্ধ সুরে বলে ওঠে, আপনার বাড়িতে চা খেতে হলে অনুমতি লাগবে? হাত ছাড়ুন, আমি রান্নাঘরে যাব। আমাকে ব্যথা দিচ্ছেন অফিসার ফারশাদ। শেষ দিকে এসে গলা কেঁপে ওঠে। চোখে অজান্তেই পানি চলে এসেছে। ব্যথায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তখন। অবশ অবস্থায় ঝিমঝিম করছে হাত। ঝাঁকুনি দিয়ে হাতটা ছাড়াতে চাইল, তার আগে শোয়েব স্থির চোখে ছেড়ে দেয়। শাওলিন যখন ব্যথাতুর কবজিটা অন্য হাতে বুলাচ্ছে, তখন ওর দিকে মাথা নামিয়ে দৃষ্টি সোজাসুজি করেছে শোয়েব। ভয়ঙ্কর খ্যাপাটে গলায় কথাটা বলল, তুমি আমার অনুমতির দাস নও। কথাটা আজ থেকে তোমার মাথায় ঢোকাও। তোমাকে আমার বাড়িতে বাইরের কেউ চাকর বানাবে, এই লেভেলের অনুমতি আমি কাউকেই দিইনি। শাওলিন ভেজা চোখে তাকিয়েছিল। অন্ধকারের আলো ওর চোখের অস্ত্রকে মুক্তদানার মতো জলজল করে ফোটাচ্ছে। সেই দৃশ্য কারো পাষাণ বুকে এফোর ওফোর করে বিচ্ছে। বহুগুণ যন্ত্রণা হচ্ছে পাথর মনে, কিন্তু মস্তিষ্কের ভেতর তোলপাড় করছে রাগের লেহন। শাওলিন ডান হাতের উল্টো পিঠে চোখের কার্নিশটা মুছল। অনেকটা নির্বিকার সুরেই জানালো, আপনার কাকে চা খেতে চেয়েছেন? ওনার জন্য অপরিচিত ফুল নিতে এসেছি এখানে। জানতাম না এদিকটায় সাপের বসবাস। উনিও বলেননি সাপ আসলেই আছে। আপনি কার্বলিক অ্যাসিড সাপের আখড়া খুঁচিয়েছেন, এমনটাই বলেছিলেন কাকি। আপনি বিশ্বাস না করলে সবিতা কাকিকে জিজ্ঞেস করুন। কথাগুলো বলেই দু হাতে আঁচল খুলে দেখালো। থোকা থোকা ফুলগুলো ওর ছোট্ট আঁচলে লুকিয়ে আছে। শোয়েব এক নজরে সেদিকে তাকালেও শাওলিন তখন দেখছে শোয়েবের হাত। নেভি ব্লু টি শার্ট পরা দেহটা কাঁপছে। কাঁধের চওড়া পেশিগুলো এর আগে কখনো এতটা ভয়ঙ্কর ভঙ্গিতে কঠোর হতে দেখেনি। ডান ভ্রুটা শেষ দিকে মাঝ বরাবর কাটা, সেই ভ্রুটা উঁচু হচ্ছে কপালে। চশমার কাজ যেন নড়ছে। সমস্ত শরীরে অপ্রতিরোধ নিঃশ্বাসে কাঁপতে শুরু করেছে। শাওলিন কিছু ভেবে না পেয়ে বলল, আপনি ওনাকে? কথা শেষ করার সুযোগই পেল না। তার আগে হিংস্র ভঙ্গিতে এগোচ্ছে শোয়েব। তার পিছু পিছু তাকে থামাতে চাচ্ছিল শাওলিন, কিন্তু লাভ হচ্ছে না কোনো। এদিকে ছোট বোন রাবেয়াকে ওষুধ খাওয়াচ্ছে রোকেয়া। পানির গ্লাসটা রাখতে গিয়ে হঠাৎ যেন হইচই শব্দ পেল। রাবেয়া হালকা জল গায়ে বিছানা ছেড়ে বলল, বউ, ভাইজানের মতো হোনা যায় না? বাইরে কি হয়েছে? রোকেয়া কপাল কুঁচকে গলায় ওড়না তুলে দিচ্ছে। দ্রুত দরজার দিকে এগিয়ে কাঠের ঠাসা সরিয়ে বাইরে যেতেই বলল, তুই থাক, আমি যাই দেখি। জ্বর শরীরে বাইর হইস না। কিন্তু রাবেয়াকে দমানো গেল না। জ্বর শরীরে ঝটপট উঠে গেল সে। বড় বোনের পিছু যেতেই দু বোন থমকে দাঁড়ায়। শাওলিনকে ওরকম অবস্থায় দেখে দুজনেই দৌড়ে যায়। গমনরত শোয়েবের দিকে তাকিয়ে রোকেয়া ত্রস্ত সুরে বলল, ভাবি হয়েছে কি? ভাইজান অমন খ্যাপা কেন? শাওলিন গতি না দেখে রোকেয়াকে সব খুলে বলল। দু বোন কথাগুলো শুনতে শুনতে আটকে ওঠে। রাবেয়া চরম আতঙ্কিত হয়ে যায়। শঙ্কিত সুরে রোকেয়ার দিকে বলে, বউ, এলাহি কাণ্ড বাঁধব। রাইত বিরাতে ঝগড়া হওয়ান ভালা না, এমনিই ভাইজান। হঠাৎ কথাটা বলে ফেলেছিল রাবেয়া। চকিতে শাওলিনের উপস্থিতি দেখে কথা থামালো। এসব কথা বলা যাবে না শাওলিনের সামনে। রাবেয়া শোয়েবের দিকে দৃকপাত করতেই শাওলিনকে বোঝালো, ভাবি থামান, উনি বাড়িতে ঢুকলে কাউরে আসতে রাখতো না। থামান ভাবি, আপনি বললে শুনবো, জোর করলে থামবো। আপনার কথা ফেলবো না ভাবি। ওনারা পরিবারের মানুষ বহুত বছর পড়াইছে, আজকে কিছু না ঘটুক। শাওলিন তখন থতমত দৃষ্টিতে তাকানো, কী করবে বুঝে পাচ্ছিল না। ঘাসে ছাওয়া ফাঁকা জায়গাটা পার করছে সে। আর একটু এগুলোই বাংলোর হাঁটা পথের সীমানা। শাওলিন যখন দনমনে ভুগছে, তখন রোকেয়া পাশ থেকে সুন্দর করে বোঝালো। কাঁধের হাত দিয়ে আলতো সুরে বলল, আপনি বুঝিয়ে বললেন ভাবি, ভাইজান আপনার কথা শুনবে। আমরা কিছু কইলে আরও ঝামেলা বাড়ব, তুলকালাম কাণ্ড বাঁধব ভাবি, কিন্তু আপনি কিছু কইলে কিছু কইতো না। যান যান তাড়াতাড়ি। শাওলিন আর দেরি করে না। বাড়িতে একটা ঝড় উঠবে এটা কোশমিনকালেও চায় না ও। পা দুটো গতিশীল করে মানুষটার পিছু গিয়ে জোরে হাঁক ছাড়ল। ফারশাদ সাহেব দাঁড়ান। ওর রিনরিনে কণ্ঠটা গতি আটকে দিল। সামনে বাড়ানো পা ফিরিয়ে আনলো মাটিতে। শোয়েব পিছু তাকালো ডান কাঁধ বরাবর। শাওলিন এক পায়ে গিয়ে গভীর দম ছেড়ে বলল,
যদি আমার ভালো চান, দরকার নেই ঝামেলা করার। আমি চাই না আপনার সঙ্গে কারোর তর্ক হোক। সেই কারণটা যদি আমি হই, তাহলে অনুরোধ থাকবে শান্ত হয়ে যান। শোয়েব ওভাবেই অটল, চোখের পলক পড়ছে না। চশমার দরুন কেমন কঠোর দেখাচ্ছে, সেটা ব্যক্ত করা যায় না। শাওলিন ঢোক গিলে শান্তভাবে বলল, দোষ অবশ্য আমার, আমি আপনাকে জানিয়ে আসিনি। আমি জানতামও না ওদিকটা কেমন। অন্যের কথা শুনে বেরিয়ে পড়াটা অবশ্যই ভুল হয়েছে। আমি চা বানাবার জন্য এতটা চিন্তা করেছি। আমার পক্ষে তো জানা সম্ভব নয় আপনার পরিবার কেমন, কে কেমন। এই ভুলটার থেকে শিখে নিলাম, পরবর্তীতে আর করব না। শেষ কথাটা বলতে গিয়ে ছোট্ট মেয়ের মতো মাথাটা দুদিকে নাড়ায়ও। আর কখনো এরকম ভুল হবে না ওর। কিন্তু কথাগুলো বলেও কোনোরূপ পরিবর্তন দেখে না। চোখের পলক এখনও ফেলছে না। ওই সুন্দর তারা দুটো সর্বক্ষণ ওকে দেখে, ওর ভাষাগুলো পড়ে নেয়, ওর ভেতরটাকে গুছিয়ে দেয়। সেখানে আজ কেন এত নিষ্ঠুরতা? শুধু ওকে চাকর বলে, নাকি ওকে বিপদে ফেলেছিল বলে? শাওলিন আঁকপাশ না ভেবে আবারও মধের গলায় বলল, রাত 10টার ভেতর রান্নাঘরের বাতি নিভিয়ে দেব। কেউ এলে তার ব্যাপার, আমি সাহায্য করতে যাব না। ডান কাত থেকে ঘাড় ঘোরালো সে। সামনে ফিরে চুপচাপ নিঃশব্দে হাঁটা দিয়েছে। এবারের চলন গতি আগের চেয়ে ধীরস্থির। রাগের ঘনঘটা পদক্ষেপে আর নেই। শাওলিন চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে ছাড়ে। আঁচলে লুকানো ফুলগুলো রান্নাঘরে রেখে দেয়। অদ্ভুত বিষয়, রান্নাঘরে কেউ নেই। চুলাটাও নেভানো। কাঠের যে টুলটায় সবিতা চাচি বসেছিলেন, সেটাও জায়গা মতো রেখে দেওয়া, যেন কেউ বসেই নি। শাওলিন রান্নাঘরের হলুদ বাতিটা নিভিয়ে ঘুটঘুটে অন্ধকার সিঁড়িতে পা রাখল। প্রথম কদম সবে পড়েছে, ঠিক তখনই গোল টর্চ লাইটের আলো পড়ল সামনে, যেন আলোটা ওকে সাবধানে আসার জন্য ফেলা হয়েছে। চট করে উপরে তাকায় শাওলিন। দোতলার ডান অংশে অল্প সামান্য আলো। সেই আলোতে একটি দীর্ঘদেহী অবয়ব, পকেটে বাঁ হাত গোজা, ডান হাতে টর্চ ধরা। তার পেছনে আলো থাকায় তার মুখ আধারও ঢাকা। শাওলিন মাথা নামিয়ে আরেক কদম ফেলল সিঁড়িতে। আলোটা ওর প্রতি কদমে অগ্রসর হচ্ছে। ওকে দোতলা পর্যন্ত নিয়ে এলো টর্চের নির্দেশ। এরপর আলোটা বন্ধ হয়ে গেলে শাওলিন করিডোর পেরিয়ে রুমে ঢুকে যায়। তার পরপরই ঘরে ঢুকলো শোয়েব। দুহাতে দরজার পাল্লা ধরে বন্ধ করে দেয় মাঝ বরাবর। পেছন ঘুরে শোয়েব একবারও তাকায়নি শাওলিনের দিকে। ওয়াক ইন ক্লোজেটের দিকে যেতে যেতে নিজেকে অদৃশ্য শোয়েব। শাওলিন বুঝে পেল না এখন কি তার জন্য অপেক্ষা করবে কি না। বিয়ের পর আজ দ্বিতীয় রাত্রি। প্রথম রাতের পর লোকটা বন বিভাগ নিয়ে ব্যস্ত। যদি সে হিসাব ধরে, তবে স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু এসব ক্ষেত্রে ও এতটাই অপ্রস্তুত। ওর জানার পরিধি বড্ডই ক্ষীণ। বিছানায় উঠে কিছুক্ষণ অন্ধকারে তাকিয়ে থাকে। শরীর জুড়ে অবসাদ ও ক্লান্তি। বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারে না ও। নিচতলার প্রকাণ্ড সাইজের ঘরগুলো একা হাতে সাফ করাটা ওকে অতল ক্লান্তিতে ডুবিয়ে দিয়েছে। ঘুমিয়ে যায় শাওলিন বিছানার একদম কিনার ঘেঁষে। অপাশ ফিরে নিদ্রায় তলিয়ে যায়। অপরদিকে ওয়াক ইন ক্লোজেট থেকে কিছু প্রয়োজনীয় কাজ ছেড়ে বের হয়েছিল শোয়েব। হাতে গান বেল মাখা, একটা ছোট্ট ন্যাপকিনে কালি মাখা ছোপ, যেন গান বেল দিয়ে ভারী বস্তুটা পরিষ্কার করে রাখলো। ঘরে পা রেখে বসলো বাতি নেভানো। শাওলিন শুয়ে পড়েছে। হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতো করে বিছানায় উঠল শোয়েব। ঝড়ো বাতাসে নরম ফিনফিনে পর্দাগুলো বিছানার চারধারে থেকে উড়ছে। শোয়েব নেভি ব্লু টি শার্টটা দুহাতে খুলে ফেলে। মাথার কাছে ওটা রাখতেই একবার তাকালো ওর দিকে। গায়ে হালকা গোলাপি শাড়ি, রংটা ওর ছোট্ট নরম শরীরটার ফুলের মতো মিশে আছে। ওর দিকে ঝুঁকে এলো সে। সন্তর্পণে মাথা নোয়ালো ওর ঘুমন্ত মুখে। ডান হাত বাড়িয়ে ওর ব্যথাতুর হাতটা তুলে নিল। বৃদ্ধাঙ্গুলে লালচে কবজিটা ছুঁয়ে দিলে দুঠোঁট নামালো নিচে। গভীর উষ্ণ চুমো খেলো হাতে। চোখ বন্ধ করে ছুঁয়ে দিতে লাগলো নরম আঙ্গুল, উষ্ণ তালু, আদরে উল্টো পিঠে। ঘুমের ঘরে থাকায় তবু কেঁপে উঠেছে শাওলিন। মানুষটার প্রখর স্পর্শ ওর অচেতন মনে কলাঘাত দিচ্ছে। হাতটা টেনে নিজের শেফট গালে ছোঁয়ালো শোয়েব। বাহাতে ওর গলার কাছ থেকে সরিয়ে দিচ্ছিল কেশরাশি। উন্মুক্ত হয়ে গেল সন্ধ্যায় ঘটানো কাজটুকু। বাহাতের পুরুষালী আঙ্গুলে ছুঁয়ে ধরল রক্ত জমার দাগটা। কিঞ্চিত ফুলে উঠেছে দাঁতের দংশনে। শোয়েব মাথা নামিয়ে সেখানেও অধৈর্যরা ছুঁয়ে দেয়। বুকের ভেতর মোচড়ে ওঠে তার। শোয়েব অনুভব করে প্রবল আবেশী অনুভূতিটা। তার ফাঁকা বুকে আস্তে করে জড়িয়ে নেয় ওকে। ওর পিঠ, ঘাড়, মাথাকে তুলে নেয় নিজের রুমে। দুবাহুর ভেতরে তার সান্নিধ্যের কুটিরে ঘুম জড়ানো স্বরে শোয়েব বলছিল,
খাগড়াছড়িতে এলে তুমি বিছানায় শোবে না শাওলিন, সবে আমার বুকের ভেতর। একটু থেমে আবারও গভীর গলায় চোখ বুজে ফেলল। নেত্রার ঢল দু চোখে, তার ভারী কণ্ঠে মিয়ে আসে। তবু ফিসফিস স্বরে ঘুম ঘরে বলল, রেবা বৌভাতের তারিখ দেবে, না করে দিলে ভালো, না হলে আমি বৌভাত চাই না, তুমি আমার কাছেই থাকছো। পরদিন স্বাভাবিক ছন্দে সকাল শুরু হয়। পুরুষটা ঘুম থেকে ওঠেনি। খালিদ মির্জা নিয়মমাফিক ভোর 4:30 উঠে গেছেন। স্কেচে ভর দিয়ে ঘুরে দেখছেন নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা। না বাংলাদেশের মাটিতে পুরনো তালিকা লাগাইনিও। সর্বাধুনিক প্রযুক্তির আনাগোনা দেখা দিয়েছে গাছের ফাঁকে, ক্ষুদ্র সিসি ক্যামে, ইলেকট্রিক বাউন্ডারি কার্যকলাপে। খালিদ এখনও চান শোয়েব আগের জীবনে ফিরুক। হতে পারে ওটা নীতিবিদ্ধ জায়গা না, কিন্তু কার্যকারিতায় অপকারীও ছিল না। শালীন ঘুম থেকে জেগেছে। রান্নাঘরে ঢুকতেই রোকেয়া, তাহিয়া, অধরার উপস্থিতি দেখল। ওরা এখনও জানে না সবিতা চাচি আরেকটু হলে মারাত্মক বিপদে পড়েছিলেন। কিন্তু পরিস্থিতি এখন তুলনামূলক ঠান্ডা। শোয়েব 5:15 উঠে ওয়াকিটকি নিয়ে বেরিয়ে পড়েছে। কাউকে জানিয়ে যায়নি কোন কারণে, কোন দরকারে বেরোলো। যখন ফিরেছে তখন সারা মুখ ঘরমাক্ত, গাল দুটো রক্তাভ। মাইলের পর মাইল দৌড়ে এসেছে তা বুঝতে বাকি থাকে না। নাস্তার টেবিলে হাত মুখ ধুয়ে বসলো শোয়েব। সবিতা চাচিকে ডেকে আনলো ওর পাশে বসে নাস্তা খেতে। এমন তাজ্জব দৃশ্য দেখে খালিদ, ফাতেমা, নাজ, তাহিয়া ও অধরা প্রত্যেকেই হতভম্ব। এই রূপ তো ভালো কিছু বোঝাচ্ছে না। উদ্দেশ্য কী? কেউ কোনো কথা বলল না শোয়েবকে। মনে মনে ধরে নিল হয়তো সবিতার পূর্ববর্তী কর্মকাণ্ড মাফ করে দিয়েছে সে, তাই নতুন বধূর সামনে অপকাশ করতে চাইছে না শোয়েব। এর মধ্যে নাস্তা শেষে চায়ের পসটা আনা হলো। ফাতেমা সকালে যেহেতু অপরাজিতা ফুলের চা খান, আজ খালিদ মির্জাও চা খাওয়ার আকাঙ্ক্ষা করল। শোয়েব 2 টুকরো সিদ্ধ ডিমে গোলমরিচ ছিটিয়ে বলল, সবিতা চাচি। ডাক শুনে খাওয়া থামান সবিতা। চোখ বায়ে ঘুরিয়ে বলল, হ্যাঁ বাবা, কিছু বলছো? শরীর স্বাস্থ্য কেমন? হেলথ চেক আপ করিয়েছেন? সবিতা ভরকে যাওয়া দৃষ্টিতে বলল, কেন বাবা, হঠাৎ এই কথা কেন? তুমি তো আমার স্বাস্থ্য নিয়ে প্রশ্নই করো না ফারশাদ। তুমি তো জানো না তোমার একটা কলের অপেক্ষা কতগুলো দিন খারাপভাবে কাটিয়েছি। আপনি কল দেবার মতো পরিস্থিতি তো রাখেন না, এমনভাবে সম্পর্কগুলো বাজে করেন, তখন ইচ্ছে করে কল কেন, এই দুনিয়া থেকে অন্য দুনিয়ার কানেকশনটা ফিট করি। শোয়েবের কথা কিছুই বুঝলেন না সবিতা। তিনি ভ্রুকুচকে আলগোছে বলে ওঠেন, সেটা কি দুনিয়া বাবা? তোমার কথা যে তুমি বুঝিয়ে না দিলে বুঝবো না। মৃত্যু। মুখের ওপর গরম ঝাঁঝ পড়ল। এমনইভাবে শিউর উঠলেন সবিতা। তিনি চকিতে ফাতেমার দিকে তাকালেন। আমতা আমতা কণ্ঠস্বর ফুটতে যাচ্ছিল। হঠাৎ শোয়েব কথার মোড় অন্য রাস্তায় ঘুরিয়ে বলল, আমি সম্পর্কের মৃত্যু বুঝিয়েছি, ওই মৃত্যু না। আপনি চা খাবেন? মেবি ওর হাতের চাটা ভালো হয়, চেখে দেখতে পারেন। এই শেষ কথাটা যার উদ্দেশ্যে, সে তখন খালিদকে চা ঢেলে দিচ্ছিল। ভদ্রলোক কিছুটা দূরে হলঘরের সোফায় বসছিলেন। ভাইবোর ডাক শুনে হলঘর থেকে এক পলক ডাইনিং ঘরটা দেখে শাওলিনকে বললেন, মা দেখে এসো, ডাকছে। চিনিটা দেখে নিতে পারবো? জি আচ্ছা চাচা। শাওলিন পায়ে পায়ে নিকটবর্তী হলে ধীরভাবে বলল, ডেকেছেন? সে বড় চাচিকে দেখিয়ে কফির মগটা টেনে নিচ্ছে। সেভাবেই নির্বিকার স্বরে বলল, 1 কাপ চা দাও। সবিতা চাচির বেশি দিবে, উনি হেলথ কনসিয়াস মানুষ, বি কেয়ারফুল। ঠিক আছে। শাওলিন 2 কাপে ফাতেমা, নাজ, সবিতা, আফরোজের দুজনকে অপরাজিতা চা দিল। সিলেটি চায়ের সুঘ্রাণে মোমো করছে চারপাশ। ফাতেমা চায়ে চিনি খান না। তিনি ছোট্ট চুমুক দিয়ে বললেন, দারুণ, স্বাদটা দেখছি ভালো এসেছে। সবিতা, এ স্বাদ অতুলনীয়, না খেলে বোঝার উপায় নেই। শোয়েব কফিতে চুমুক দিচ্ছে, চোখ দুটো শাওলিনের দিকে। শাওলিন চিনির পট এগিয়ে সবিতার দিকে শুধালো, চিনি ক চামচ খাবেন? সবিতা মুখে হাসির ঢল নামিয়ে বলল, 2 চামচ মা। 2 চামচ তুলে দাও। শাওলিন তখন 2 চামচ চিনি মেশালো। চামচের টুংটাং করে গোল গোল নাড়াচ্ছিল। ঠিক সেই সময় গলা খাকারি দিল শোয়েব। এই চায়ের লিকারটা ঘন, ব্যালেন্স রাখতে কিছুটা বেশি সুগার লাগে। 8 চামচ বাড়িয়ে দাও, টেস্ট বেটার আসবে। সবিতা কথাটা শুনে মুচকি হাসলেন। শোয়েবের কথা মোতাবেক শাওলিন সেভাবে বাড়তি চিনি মিশিয়ে দিল। চায়ের কাপটা যখন এগিয়ে দিল, তখন সবিতা 2 হাতে কাপ তুলে একটা হাসি দিলেন, মধু মাখানো হাসি। হাসিটা দিয়েই কাপে চুমুক দেন। মুখের হাসিটা হঠাৎ আক্রান্ত হলো। চুমুক দিয়ে চোখে স্থির করে ফেলেন সবিতা। এদিকে ফাতেমা উন্মুখ হয়ে তাকিয়ে আছেন।
তিনি পরপর চুমুক দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেরি দেখে বলে উঠলেন, বউ, চায়ের স্বাদটা অসাধারণ না? দাদিকে উস্কে দিতে শোয়েব নিজেও তাল মেলালো। কফির মগটাকে সাইডে রেখে শাওলিন নিজের জন্য যে কাপটা বানিয়েছিলাম ওটা ওর হাত থেকে ছোঁ মেরে নিয়ে এক চুমুক দিল। এহেন কাণ্ডে লজ্জা লাল হয়ে গেল শাওলিন। বাড়ির লোকদের সামনে ওর খাওয়া চাটা সবলে কেড়ে নিয়ে খাচ্ছে। পাষাণ, দস্যু, অসভ্য কোথাকার। মনে মনে লজ্জায় কোণঠায় বকাগুলো দিল সবিতা তখন অকল পাথারে। তিনি না পারছেন মুখ থেকে ফেলতে, না পারছেন গলা দিয়ে গিলতে। এদিকে শোয়েব 2 চুমুকে চা শেষ করে চাচির দিকে ভ্রু নাচাচ্ছে। চা ভালো হয়নি? কিছু বললেন না? সবিতা সিপাহী যুদ্ধ দেখেননি, কিন্তু আজ যুদ্ধের আগ পা 7 পেয়ে ঢোকটা গেলেন। মুখে তার চেয়েও কঠিন যুদ্ধে হাসি ফোটালেন। পরিস্থিতি দেখে নিরুপায় হয়ে আবারও 1 চুমুক বিষ পান করে বললেন, অপূর্ব, অপূর্ব চা। শোয়েব গর্ব নিয়ে তাকালো। চাহনিটা দূরবর্তী রান্নাঘরের দিকে তাক। সেখানে শয়তানি হাসিতে ওনা চাপা দিয়েছে রোকেয়া। হাসতে হাসতে রান্নাঘরের দেয়াল থুবড়ে থাপ্পড় মারল। মতিনলাল রান্নাঘর থেকে কয়লাগুলো নিচ্ছে। তর্জনীতে মাখিয়ে দাঁতে ঘষতেই রোকেয়ার দেয়াল থাপড়ানো দেখে কপাল খিচালো। মতিন বোকা বনে বলল, কৃমি ধরছে? রোকেয়া এই কথায় আরেক দফা ফেটে পড়ল। হাসি আর চাপানো যাচ্ছে না। রান্নাঘরের ভেতর ঢুকে গেল। এদিকে সবিতা পুরো চাটাই খেতে বাধ্য হলেন। একদিকে না খেলে সে ভালোভাবে দেখবে না, অন্যদিকে এটা খেলে নিজের ভালোটা থাকে না। তবু সবিতা খেলেন। খেয়ে তড়িঘড়ি একটা ফোন এসেছে বলে চলে গেলেন। সে ততক্ষণে চেয়ার ছেড়েছে। টেবিলের এঁটো কাপগুলো তুলে রান্নাঘরে গেল শাওলিন। রোকেয়া তখন হাসি থামাতে কলপারে গেছে। সিঙ্কে কাপগুলো রাখতেই হঠাৎ একটার তলায় চোখ আটকে গেল শাওলিনের। বেগুনি বর্ণ চায়ের নিচে অস্বাভাবিক এক প্রলেপ, ঘন যেন শতনালেও গলে না। সন্দেহ কাটাতে তলানি থেকে আঙ্গুল ছুঁয়ে তুলল। প্রথমে শুকে দেখল মিষ্টি ঘ্রাণটা নেই। তারপর কি যেন ভেবে জিভের এক কোণে ছোঁয়ালো। পর মুহূর্তে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। চোখ মুখ খিঁচুনি দিয়ে ফেলেছে শাওলিন। কি এটা? এটা চিনি? এত বিষাক্ত জিনিস? বুঝতে বাকি নেই এটা লবণ। শুধু লবণই না, সামুদ্রিক লবণ, সি সল্ট। মাত্রাতিরিক্ত করা, জ্বালা ধরা, বিদ ঘুটে। হঠাৎ থমকে গেল শাওলিন। বুকের ভেতর ধক করে উঠল। এটা কি কাল রাতের প্রতিশোধ? ভীত চোখে কাপটার দিকে তাকালো। অশুভ আতঙ্কে কণ্ঠরোধ হয়ে আসছিল। পেছন থেকে ঠিক তখনই আসলো গমগমে গলাটা। যে গলা দিয়ে চা খেতে চেয়েছে সেই গলাটার কার্বলিক অ্যাসিড ছেড়ে দিতাম। ভাগ্য তোমার, শুধু সি সল্ট দিয়েছি। আমি হিসাব না মিটিয়ে ছাড়ি না। থমথমে গলাটা শুনে শাওলিন চমকে পিছনে তাকায়। ভয় আর বিস্ময় একসাথে গ্রাস করল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শোয়েব। চোখ দুটো স্থির, অস্বাভাবিকভাবে স্থির। এক মুহূর্ত দেরি না করে শাওলিন বলে উঠল, আপনি গর্ব করে বলছেন? লজ্জা করল না আপনার? কপাল কুঁচকে গেছে, নিঃশ্বাসের রাগের প্রকোপ। একটা মানুষকে শিক্ষা দিতে গিয়ে আপনি আমাকে ব্যবহার করলেন, আর এখন? হাতের কাপটা এত শক্ত করে চেপে ধরেছে যে আঙ্গুল সাদা হয়ে যাচ্ছে। শাওলিন জেদি সরে বলল, আমাকে গুটি বানিয়ে কী প্রমাণ করতে চান? ভেবেছেন আমি খুশি হব? শোয়েব চুপ, বাঁকাত দেয়ালে ঠেকানো। ওর তেজি দৃশ্যটা বিশ্লেষণ করেছে 2 চোখে। ওই চুপটাই শাওলিনকে আরও খেপিয়ে তুলেছে। এটাকে প্রতিশোধ বলে না অফিসার ফারশাদ, প্রতিশোধ বলে না। এবার ঠোঁট কাঁপতে শুরু করেছে, কণ্ঠ কঠিন। এটা শয়তানি, সাক্ষাৎ শয়তানিটা করলেন। প্রায় চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলালো শাওলিন। শোয়েব চাইলে সমস্যাটা আলাদা করে মেটাতে পারত, কিন্তু না, শাওলিনকে ব্যবহার করে সবিতাকে অপমানটা করলো সে। ঠিক সেই মুহূর্তে বুকের বাঁধন খুলে ফেলেছে শোয়েব। বলছিল ভারী সুরে, কাল ক্ষতি হতে পারত। বলে সপাটে সোজা হয়ে দাঁড়ালো। রান্নাঘরের মেঝেতে দৃঢ় পদক্ষেপ ফেলে এগোচ্ছে সে। সকালে ওই ফুলের ব্যবস্থা ফ্রিজে করে রেখেছিলাম যেন। কণ্ঠ নির্বিকার, নিয়ন্ত্রণ, কিন্তু চাহনি বরফ শীতল, যেন বাইরে যাওয়ার দরকার না হয়। কথা ও কদম একসাথে চলছে। শাওলিন বুঝতে পারে আবারও বদ্ধ কোণঠাসা হচ্ছে। সে শাওয়ারের নিচে বদ্ধ বাথরুমে যা ঘটেছে আবারও তা ধরা দিচ্ছে রান্নাঘরের ভেতর। দুম করে পেছাতেই কোমরের শীতল স্পর্শে দেয়াল ঠেকল। সেখানে মূর্তি বেশে জমে গেল শাওলিন। ওর মুখোমুখি ভয়াল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল শোয়েব। বাইরে থেকে কেউ দেখলে কেউ দেখবেই না শাওলিনকে। ওর হাত থেকে কাচের কাপটা ছিনিয়ে পেছনের সিঙ্কে রাখে সে। কণ্ঠে নাটকীয় সুর ঢেলে হালকা চালে বলল, আশ্চর্য হচ্ছে শাওলিন, তুমি আমার কাছে খুশি হবে তা না,
তুমি চোটপাট দেখালে। অন্য কেউ হলে আমাকে বুকে জড়িয়ে ধরতো। রান্নাঘরে কী করতো বুঝে নাও শাওলিন। চোখ শক্ত করে তাকালো শাওলিন। থরথর করে কাঁপছে থুতনি। আমি অন্য কেউ না ফারসাদ সাহেব। যে এসব নোংরামিতে হাততালি দেবে আমি শেহজান আলম। এক মুহূর্ত থেমে জেদি সুরে বলল, আপনি ভেবেছেন চাচিকে সায়স্তা করলে আমি খুশি হব, আপনাকে বাহাবা দিব? কিন্তু আমার নজরে আপনি আর চাচি দুজনেই জঘন্য। চলে যান আমার সামনে থেকে। শোয়েব নীরব হয়ে থাকে, চোখ সরায় না ওর চোখ দুটো থেকে। তার পন্থায় ভুল ছিল ঠিক, কিন্তু ওকে তো ছোট করতে ওভাবে ঘটায়নি। হঠাৎ পেশিবহুল বুকে প্রচণ্ড চাপ খায় শোয়েব। চোখ ঝুঁকিয়ে দেখে নরম দুই হাত তার প্রশস্ত বুকে 5 আঙ্গুলের প্রবল দূরে ঠেলছে। ক্ষোভের আগুনে বেজে উঠেছেন রিনরিনে কণ্ঠ। দূরে যান। শাওলিন ক্ষেপে উঠে বলল, দূরে যান আপনি। আপনার হিসাব দূরে গিয়ে মেটান। নিজের সম্মান নষ্ট করলেন, আর আশা করছেন আমি সম্মতি দেব? রাগে ক্ষোভে চরম বিরক্তিতে শাওলিন চিরবিরিয়ে উঠল। একবার নজরও করল না শোয়েবের চোখ দুটো কেমন নিষ্প্রভ হয়ে যাচ্ছে। হাতের চাপ আরও প্রবল করবে, শোয়েব নিজেই দুপা সরে যায়। মাঝখানে ফাঁকা হতেই শাওলিন সামনে করে সিঙ্কের ট্যাপ ছাড়ে। খ্যাপাটে হাতে ধুতে থাকে কাপ, পানি ছিটকায় চারপাশে। অনেকটা সময় পর পিছু ফিরে চায় শাওলিন। বিশাল রান্নাঘর ফাঁকা, কেউ নেই, কিন্তু কারো উপস্থিতি তখনও রয়ে গেছে, যেন দম বন্ধ করা ভারের মতো। ঘটনার কিছুক্ষণ পরেই বাড়িতে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সবিতা আফরোজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কেউ পরিষ্কার করে কিছু বলছে না। আহসান বিছানার পাশে দাঁড়িয়ে, মায়ের মুখ ফ্যাকাশে। কিছুক্ষণ হলো ঘুমিয়েছেন। খালিদ মির্জা যে ওষুধ দিয়েছেন তাতে কাজ হয়েছে। আহসান বুঝতে পারছে সমস্যা অন্য কোথাও। ফুড পয়জনিং বলে বিশ্বাস হয় না তার। আহসান ধীরে ধীরে ঘরটা ছেড়ে বেরোলো। দোতলার সিঁড়ি ভেঙে করিডোরে হাঁটতে থাকি সে। শোয়েবের দরজায় এলে বেকায়দায় হাতটা পড়ে তার। লোহার মৃদু আওয়াজে কিঞ্চিত ফাঁক হয় দরজা। ভেতরে উকি দেয় শোয়েব আছে কিনা দেখছিল আহসান। হঠাৎ বিছানায় চোখ আটকালো। চুম্বকের মতো ভিজে যেতেই মুখে অদ্ভুত পরিবর্তন হলো। ধীরে ধীরে ভেতরে অনধিকার প্রবেশ করে আহসান। বিছানায় নারীসুলভ পোশাক, ছোট মাপে, যা সেগুফতাও পরে, কিন্তু এগুলো ভারী সুন্দর। একটা কাপড় খুলে নেয় আহসান, নাকে বুলে গভীরভাবে গ্রান টেনে নেয়। চোখের পাতা ভীষণ ভার ভার। রসালো ঢোক গিলে আহসান। আরামদায়ক শব্দে শরীর কেঁপে ওঠে। চোখের ক্যানভাসে ফুটে ওঠে মুখে না বলা এক দৃশ্য। উত্তেজনার তঙ্গে উঠেছে। হঠাৎ খুট করে ছিটকে নিঃশব্দ। চমকে সেদিকে তাকায় হাসান। তাড়াহুড়ায় কাপড়টা ফেলে বাইরে ছুটে পালায় সে। অমন সময় বাথরুম থেকে বের হয় শাওলিন। ভেজা চুল টাওয়ালে মুছতে ব্যস্ত। হঠাৎ থমকে গেল শাওলিন। কিছু একটা অস্বাভাবিক, মন বলছে এখানে কেউ একজন ছিল। ভেতরে ভেতরে আঁচটা পেতেই বিছানায় ভ্রু কুচকে ফেলল। কাপড়গুলো এলোমেলো। ঝট করে দরজার দিকে তাকাতেই আধখোলা দেখতে পেল। কে ভেতরে ঢুকেছিল? প্রশ্নটা মনে মনে করতেই ভ্রু দুটো তখন সমান হয়ে গেল। বজ্জাত লোক, সে ছাড়া কে হবে? তবু মনের কোথাও যেন উত্তরটা সন্তুষ্টি দিল না। কিছু একটা পুরোপুরি মিলল না। আহসান যখন শোয়েবের ঘর থেকে বের হচ্ছে তখন দোতলায় উঠছিল অধরা। দৃশ্যটা দেখে ফেলে বিস্ফোরণ চোখে তাকালো। আহসান পাই এদিকে। শাওলিন, কথাটা বলতে বলতে আহসান ছাদে উঠে গেছে। অধরে স্তম্ভিত হয়ে কতক্ষণ ওভাবে ছিল জানা নেই। যখন সম্বিত পেল দ্রুত দরজার কাছে গেল সে। দরজা চাপানো, এবার হয়তো ছিটকিনি দিয়েছে। আহসান ভাই ভিতরে কি করছিল? শাওলিন গোসলে ছিল, এই ফাঁকে কি? অধরার মন কাটা দিয়ে ওঠে। জলদি সেগুফতা ভাবি আসুক। সন্ধ্যায় শোয়েব বাড়িতে ছিল না। জিপ নিয়ে ফর্মাল পোশাকে বেরিয়েছে। খালিদ মির্জা স্কেচে ভর দিয়ে উঁচু তাক থেকে বই নিতে চেষ্টা করছেন, পারছেন না। বা হাঁটুর নিচ থেকে ঢল ঢল করছে পাজামা। হঠাৎ পেছন থেকে নরম কণ্ঠে কেউ বলল, আপনাকে সাহায্য করতে পারি? খালিদ ডান কাঁধ বরাবর পিছনে তাকান। চোখ জোড়ানো রঙে মেয়েটা শাড়ি পরেছে। হালকা প্যাস্টেল শেডের শাড়ি, মোটা পাড়যুক্ত রূপালি রং। মাঝে সিঁথি কেটে পেছনে ছোট্ট একটা ব্যান্ডে কিছু চুল আটকে, পিঠময় লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য বইটা এনে দিচ্ছি। দুহাতে একটি চেয়ার টেনে মেয়েটা বসতে অনুরোধ করেছে। খালিদ এই প্রথমবার অন্যের সহমর্মিতায় না বলতে পারল না। বগলে স্ক্যাচ চেপে খুঁড়িয়ে খুঁড়িয়ে চেয়ারে বসলেন। মেয়েটা মাঝারি টুল টেনে নেটসের বইটা নামিয়ে আনলো। ফু দিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল।
খালিদ বুদ্ধিদীপ্ত চোখে মেয়েটাকে পরখ করে বললেন, বই পড়ো? মুখ তুলে না জানালো মেয়েটা। খালিদ স্কেচ তুলে একটা চেয়ার দেখিয়ে বললেন, এই চেয়ারটা টেনে বসতে পারো। মেয়েটা মুখোমুখি বসতেই খালিদ বইটার একটা পাতা খুললেন। চোখে রিডিং গ্লাস পরে খসখস পাতা উল্টাতে বললেন, নাম কি? শাওলিন। পুরো নাম? শেহজানা আলম শাওলিন। খালিদ শব্দবন্দি কালো অক্ষরে চোখ বোলাতে বললেন, তুমি শাওলিন অর্থ জানো? কপালে খানিক কোঞ্চন পড়তে যাচ্ছিল। শাওলিন ইতস্তত চোখে জবাবটা দিল, সবুজ বন। ধপ করে বইটা বন্ধ করে তাকান খালিদ। ইন্টারভিউ নেওয়া ব্যক্তিদের মতো দৃষ্টি করে শুধান, আমি কি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে পারি? জি চাচা। তোমাকে ভরসা করতে পারি? আমি তো জানি না আপনি কী ব্যাপারে ভরসা করতে চাচ্ছেন, কিন্তু কিছু জানলে সেগুলো আমার কাছে রাখবো। তৃতীয় ব্যক্তি জানার সুযোগ থাকবে না। ধন্যবাদ শেহজানা, আমি তোমাকে শেহজানা ডাকবো। তাহিয়ার পর তোমাকে বেশি ভালো লেগেছে, কিন্তু আপনার সঙ্গে আজই আমার প্রথম কথা হলো। খালিদ হালকা হেসে বললেন, ফারশাদ কারো ব্যাপারে কিছু বলেনি না? তুমি তো এখনও আমাদের চেনোই না। না। মির্জা এন্টারপ্রাইজের নাম শুনেছ? কিছু বলেছে এ ব্যাপারে? শাওলিন মুখ কালো করে বলল, আমি জানি না। আপনার মনে হতে পারে আজকের যুগে যে এতটা নির্বোধ হবে যে স্বামীর কিছু জানবে না। আসলে আমার জানার আগ্রহটা সীমিত। না কখনো জানতে ইচ্ছে হয়েছে, না জানার জন্য কাউকে চাপ দিয়েছি। এমনটা কেন? কাউকে জিজ্ঞেস করলে সে কতটুকু সত্য বলে? তোমার কাছে কেউ সত্য বলে না? আমি জানতে চাইলে বলে না। মানুষ সম্পূর্ণ সত্য গোপন করে, কখনো আধ মেশানো সত্য, কখনো পুরোটাই মিথ্যা। আমি শেষেরটা নিতে পারি না। মিথ্যা মিথ্যা আমার অপছন্দ। খালিদ অদ্ভুত চোখে তাকিয়ে এক বুক গভীর শ্বাস ফেলেন। বইটার প্রতি আগ্রহ হারিয়ে ওটা টেবিলস্থ করে বলেন, এই বংশে কন্যা সন্তান নেই শেহজানা। বংশের উত্তরাধিকার বাইরে থেকে 5 জন, কিন্তু ভেতর থেকে একজনই। কিন্তু সেই সিদ্ধান্তটা ওনার হয় কেন? বন বিভাগ ফারশাদকে অন্ধ ভরসা করে কেন? প্রশ্নটা শুনে আটকালো শাওলিন। ওর চাহনি দেখে খালিদ নিজে উত্তর জোগালেন, ফারশাদ সেই একজন ব্যক্তি যে এখানে অস্ত্র ব্যবহারের নিয়ম পেয়েছে। কেন? শাওলিন থমথমে চোখে তাকালো। খালিদ দক্ষিণের খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বিকেলের অপূর্ব আকাশটা দেখলেন। কমলা ও লালের মিশেলে অদ্ভুত মায়া ছড়ানো ওইখানে। বন বিভাগ সেই জায়গা যেখানে পার্শ্ববর্তী দেশের চলাচল ঠিক হয়। এখানে পাশ করানো সেই অনুমতি যা দিয়ে দেশের অভ্যন্তরে চোরাচালান, মাদক, মানুষ, গোপন কাজ অনুমোদন পায়। ধীরে ধীরে মুখের অবস্থার পরিবর্তন হচ্ছিল শাওলিনের। প্রচণ্ড উদ্বেগ চোখে ছড়ালে বাকিটা শুনতে লাগলো। বাংলাদেশের প্রথম ট্রানজিট ছিল রামগড়ে। রামগড় স্থলবন্দর, যেটা এখন ভারত বাংলাদেশ মৈত্রী সেতু 1 নামে পরিচিত। এর অবস্থান এই খাগড়াছড়িতে। বিস্ময় ফুটে উঠল চোখে। শাওলিন কিছু প্রকাশের পূর্বে খালিদ আবারও বলে ওঠেন, এই বন্দর ভারতের 7 সিস্টার্স খ্যাত ত্রিপুরা রাজ্যের সাথে যুক্ত। ভারত চেয়েছে বাংলাদেশের উপর দিয়ে তাদের ট্রানজিট চলবে। রামগড় স্থলবর সেই পরিকল্পনার ফসল। ঘিয়ে রঙা পাঞ্জাবি, সাদা পাজামা, এ যেন অন্য আরেক খালিদ মির্জা। এই পোশাকে ছদ্ম লাগছিল শাওলিনের। খালিদ বুকে হাত ভাঁজ করে রাজবাড়ি সুরে বললেন, এই জায়গাটাতে সতর্কভাবে সামলাতে হয়। কেউ চোখের বাইরে গেলে বদলে যেতে পারে। এখানে মদত দেওয়ার লোক প্রচুর। ফারশাদেদেরকে মঠের ভেতর রেখেছে। এই নিয়ন্ত্রণ এখনও বজায় আছে বলেই ভ্রমণ পিপাসু পর্যটকরা স্বস্তিতে এখানে আসতে পারে। শাওলিন ফট করে বলল, যদি কখনো এই নিয়ন্ত্রণ ভেঙে যায়, অথবা এই মুঠি যদি আলগা হয়, তখন কি হবে? এবার চোখ নত করেন খালিদ, যেন বুকের ভেতর অজানা শঙ্কাকে চাপা দিতে এমনটা করলেন। কিছুক্ষণ চুপ থেকে মৃদু গলায় বলেন, তখন ওই সমস্যাটা নির্মূল করা হবে। নির্মূল মানে হত্যা করে ফেলা। শিউর উঠল শাওলিন, যেন চোখের সামনে মৃত্যুকে দেখতে পেল। এক মুহূর্তের জন্য মনে হলো ওর স্বামী তাহমিদের চাইতেও ভয়ঙ্কর পেশায় যুক্ত, যেখানে বনাঞ্চল দিয়ে সমস্ত প্রতিরোধ তিনি সামনে নিচ্ছেন নীরবে। দেশের জনগণ বুঝতেও পারবে না সীমান্তের ভিতর কী ভয়াবহতা চলছে। খালিদ নত দৃষ্টি তুলে শাওলিনের মুখে তাকান। অমন উদ্ভ্রান্ত ভীত চাহনি দেখে মৃদু হাসেন ভদ্রলোক। যদি কখনো বোঝো ফারশাদ ব্যস্ত, বাড়িতে সময় দিতে পারছে না, রাগ করো না। নিজের আরাম ফেলে যারা অন্যের আরামে শ্রম দিচ্ছে, হতে পারে বিনিময়ে বেতন পাচ্ছে, কিন্তু এই বেতনের চাইতে বড় ধর্ম দেশপ্রেম। জন্মেছে এই দেশে, কিন্তু কেউ যদি এই দেশে আগ্রাসন চালায়, যদি তোমার মাটিকে ছিনে ওদের ভূমি বলে, কেমন লাগবে ওই কষ্টটা? একটু থেমে গলায় ঢোক গিলেন খালিদ।
মানুষের মতো মানুষ সবাই হয় না, অল্প কজনই পারে। স্রষ্টা এই পৃথিবীতে মানুষকেই বেশি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মানুষ নিজের মূর্খামির কারণে অন্ধকার থাকছে। টেবিল থেকে নেটসের বইটা তুলে নিলেন খালিদ। পাশ থেকে স্কেচটা ঠিক করে বললেন, ফারসাদ এক জীবনে দুটো জিনিস শিখেছে, ছোট লোকে ছাগলের বর্জনা করা, বুলেটের ভাষায় মুখ বন্ধ করে দেওয়া। স্কেচটা শক্ত করে চেপে উঠে দাঁড়ালেন খালিদ। বইটা বাহাতে চেপে হাঁটতে নিলে হঠাৎ পেছন থেকে ডেকে উঠল, চাচা। খালিদ দাঁড়িয়ে পড়লেন সেখানেই। মাথা পিছু ঘোরানোর আগে প্রশ্ন করল শাওলিন, ক্যান্টনমেন্টের ঘুম ওড়ানোর জন্য ক্যান্টনমেন্টের লোক হওয়া লাগে? খালিদ বুদ্ধিতে জল জলে চোখ দুটো ওর দিকে ফেললেন, ঠোঁটে মৃদু হাসি, মাথার না সূচক নাড়িয়ে বলেন, ক্যান্টনমেন্টের ঘুম ওড়ানোর জন্য উচিত কথা বলা লাগে, আর কিছু লাগে না। এবার শাওলিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। মধ্যবয়স্ক রহস্যময় লোকটা হাসি দিয়ে বললেন, যেদিন দেখবে তোমার উচিত কথায় কারো ঘুম উড়ে গেছে, সেদিন বুঝবে ঠিক পথে আছো, উচিত কথার ফলাফল। আবারও হাসল রহস্যময় খালিদ। পাহীন জায়গাটা বাতাসে উড়ছে। আর শাহাদাতু শারাফুন, শহীদি মৃত্যুর সমান। ঘুরে চলে গেলেন অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য খালিদ মির্জা। 2010 সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। আবাস হিসেবে কারাবরণ, উপহার হিসেবে শাস্তি, নির্যাতন, পঙ্গুত্ব বরণের পর বই পড়া একমাত্র শখ হয়ে যায়। খালিদ মির্জা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেলেন। কত ভঙ্গুর গল্প, কতটা ভঙ্গুর মতো, কতটা না বলা দুঃখ ওনার ভেতরে চাপা। রাতে খাবার টেবিলে বজ্রাঘাত পড়ল শোয়েবের মাথায়। সে খাবার মুখে তুলেছিল, কিন্তু পরবর্তী লোকমা হাতেও তুলল না। ফাতেমা নাজ বৌভাত নিয়ে প্রসঙ্গ উঠালেন। ধীর গলায় বললেন, বৌভাতের একটা তারিখ ঠিক করা দরকার। কথাটা বাতাসে ভেসে থাকলো কিছুক্ষণ। রোকেয়া, তাহিয়া সবাই একে অন্যের দিকে তাকাচ্ছে। আরিফা চুপ। শাওলের নির্বিকার মুখে মাথা নিচু করে ভাত নাড়াচাড়া করছে। তৌফিক মির্জা গম্ভীর স্বরে বললেন, কাল শেগুফতা মিথিলা ফিরছে, কথা হয়েছে ওদের সাথে। তৌহিদকে পাঠিয়ে দিয়েছি ওদের আনার জন্য। এই সপ্তাহের ভেতর অনুষ্ঠান করলে সমস্যা দেখি না। শোয়েবের চোখ সোজা ঘুরে গেল শাওলিনের দিকে। মাত্র 1 সেকেন্ড থামল সে। সেই দৃষ্টিতে ছিল ব্যগ্র ব্যাকুল প্রশ্ন, তুমি কি চাও শাওলিন? না করে দাও, নয়তো আমার উপর বলো। ঠিক সে সময় শাওলিনকে প্রশ্ন করলেন ফাতেমা নাজ। রেবা তারিখ জানতে চাচ্ছে। তোমার কোনো মতামত আছে শাওলিন? শাওলিন দুবার মাথাটাকে ডানে বামে নাড়ালো। চোখ দুটো ফাতেমার দিকে থাকলেও ওর আর চোখে বুঝতে পারছে অস্বাভাবিক কিছুই। আমার কোনো মতামত নেই দাদি। সে ব্যগ্র হয়ে তাকালো ওর দিকে। শাওলিন নিজের মতো করে বলল, আপনি সিদ্ধান্ত নিন, সেখানে পরশু হলে পরশু, আপনি যা ভাববেন, অসুবিধা নেই তাতে। শোয়েব নির্বাক হয়ে গেল। একটা মন তখনও নিশ্চিত ছিল শাওলিন তার কথা বলবে। এই সিদ্ধান্তটা শোয়েবকে নিতে বলবে, আর শোয়েব এই সুযোগে আটকে দেবে ওকে। কিন্তু কিছুই বলল না শাওলিন। সকালের রাগ এখানেও বুঝিয়ে দিল সে। শোয়েব মাথা নুয়ে ফেলল প্লেট বরাবর। নিজেকে প্রচণ্ড নিয়ন্ত্রণ করছে সে। রাগে হাতের উল্টো পিঠে নীল শিরা উপশিরা ফুলে উঠেছিল। শাওলিন একবার যদি তাকাতো, ও দেখতে পেত শোয়েব কিছুই খায়নি, আর একবারও মুখ তোলেনি খাবারে। শাওলিন যখন তাকাতে নেবে, ঠিক তখনই শোয়েব প্লেটে হাত ছাড়তে থাকে। শাওলিন শুধু দেখল এক মাথা চুল তার চশমার রিমলেস ফ্রেমে। বুঝল না কেন এতটা ক্ষণ মাথা নিচু করে আছে। একটু পর ধরাম করে চেয়ার ভিজে ঠেলে দাঁড়িয়ে পড়ল সে। আপনারা শেষ করুন, আমাকে বেরোতে হবে। টেবিল থেকে মোবাইলটা তুলে শোয়েব হন্তদন্ত হয়ে চলে যাচ্ছে। পেছন থেকে তাহিয়া উঠিয়ে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ শোয়েব? কিছুই তো খেলে। কথাগুলো বাতাসে ঝুলে থাকলো। তাহিয়া এক দৃষ্টে কপাল কুঁচকে দেখল, জিপটা নিয়ে চলে যাচ্ছে। রাগ, জেদ, হতাশা সমস্তই টায়ারে যেন ঘর্ষণ তুলে দিল। তীব্র ধুলোয় ঝড়ে নেমপ্লেট ঢাকা পড়ল। শাওলিন বাইরে তাকিয়ে দূরবর্তী গেটের লাল হেডলাইট দুটো ঝাপসা হতে দেখল। ক্রমশ রাত্রির আধারে মিলিয়ে যাচ্ছিল গাড়িটি। মুখ ফিরিয়ে খাবারে মনোযোগ দিল শাওলিন। আস্ত রসুন কোয়ার সাথে ঝাল ঝাল শুটকির ভোনাটা ওর পছন্দের পদ। আজ লোকমাটা মাখতে পারল না ও। ভাত নাড়াতে গিয়ে থমকে গেল আঙ্গুল। ডান চোখের কোণ দিয়ে দেখল ওই প্লেটটা আছোয়া, কিছুই মুখে দেয়নি সে। পানির গ্লাসটা তখনও টইটুম্বুর ভরে আছে। আমার কোনো মতামত নেই, এই কথায় ভন ভন করে মাথায় ভেতর ভেজে চলেছে। স্টিয়ারিংটা শক্ত হাতে ধরে ড্রাইভ করছে শোয়েব। রাতের আধার ঘুটঘুটে আঁকাবাঁকা পাহাড়ি পথে শো শো করে চলছে জিপ। আপনি ভেবেছেন চাচিকে শায়েস্তা করলে খুশি হব? আবার কথাগুলো মনে পড়ল তার। শোয়েব চোখ বুজে আবার তাকালো রাস্তায়।
মন শান্ত হচ্ছে না, অস্থির লাগছে, ছটফট হচ্ছে তার। এমন সময় ড্যাশবোর্ডের উপর আলোটা অন অফ হলো। ফোন আসার সংকেত। শোয়েব স্টিয়ারিং সামলে ফোনটা রিসিভ করলো। মিস্টার ফারশাদ, স্যার আমি দুঃখিত, আপনাকে বিরক্ত করার জন্য একদমই ইচ্ছে ছিল না। কলের ওপাশ থেকে মিষ্টি সুরেলা কণ্ঠে এলো। কোম্পানির রাশিয়ান শাখার এজেন্ট, সুন্দর মুখ, নির্মেদ দেহ, সংক্ষিপ্ত পোশাকে নিজেকে ধারালো রাখে নাতালিয়া। স্যার, আমি জানতাম না সরাসরি কলটা আপনার কাছে সংযোগ পাবে। আমি রোডিয়ান স্যারকে অনেকবার কল করতে চেষ্টা করেছি, রোডিয়ান স্যার রিচ করেননি। বর্ণনা ছাড়ো, রোডিয়ান এখন কোথায়, কল ধরছে না কেন? নাতালিয়া আমতা আমতা সুরে বলল, স্যার, মিস্টার রোডিয়ান কোথায় গেছে বলে যায়নি। তাকে দুদিন ধরে অফিসে দেখছি না। এখানে কিছু ঝামেলা হয়েছে স্যার। কেমন ঝামেলা? জাবেরকে ইনফর্ম করা হয়েছে? জাবের স্যার এই ঝামেলাটাকে আপনাকে দেখতে বলেছেন। আপনি যদি একটু রাতের দিকে। নাতালিয়া দ্বিধাপূর্ণ কণ্ঠে থামে। সে ভাবলেশীন সুরে বলল, রাত কয়টা? মিস্টার ফারশাদ, আপনি যদি বাংলাদেশ সময় রাত 2টোর দিকে দেখেন, আপনি একটু দেখলেই হবে। হবে কি না জানি না, কিন্তু রোডিয়ন না এলে চিরদিনের মতো চাকরিটা হারাবে। ওকে খুঁজে বের করো যেভাবেই হোক। শোয়েবের কণ্ঠে কঠোরতা পেয়ে সোজা হয়ে যায় নাতালিয়া। স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করব। কলটা কেটে দিল সে। জিপটা ইউটার্ন ঘুরিয়ে বাড়ির পথ ধরল। রাত 9টার কাছাকাছি। বাংলোর দোতলায় নিজের ফোনে ঘাটছিল শাওলিন। বিশ্ববিদ্যালয়ে বন্ধ নেই। ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। কাজটা শ্রেষ্ঠার ক্ষমতায় মঞ্জুর করা হয়ে গেছে। সেই ফাইলটাই চেক করছিল শাওলিন। এমন সময় নেটওয়ার্ক দুর্বল হয়ে গেল। দোতলায় চেয়ে নিচতলায় কিছুটা ভালো নেটওয়ার্ক। ব্যাপারটা মনে হতেই দুয়ার খুলে বাইরে বেরোয় শাওলিন। নিচতলায় সবাই ঘরে। সিঁড়ি ভেঙে অফিস ঘরের দরজাটা ঠেলতেই হঠাৎ কপাল কুকড়াতে লাগলো। কি হচ্ছে? এখানে মনিটরটা চালু কে করলো? সেবার ডেস্কের ওপর কম্পিউটার সেট আপ। আপনা আপনি প্রসেসিং হচ্ছে মনিটর স্ক্রিনে। শাওলিন ভেতরে ঢুকে রিভলভিং চেয়ারে চলে আসলো। মনিটরের দিকে অদ্ভুত চোখে তাকালো, কিছুই বুঝতে পারল না। লেখাগুলো কি? রিভলভিং চেয়ারে বসে আছে। ঝুঁকলো শাওলিন। মনিটরে দেখলো একের পর এক ফাইল জমা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রত্যেকটার উপর ছোট করে লেখা, মির্জা এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল হোল্ডিংস। হঠাৎ একটা লাইন চোখে আটকে গেল, অথরাইজড আন্ডার শোয়েব ফারশাদ মির্জা ক্লিয়ারেন্স। মাউস নাড়িয়ে একটা জায়গায় ক্লিক করলো শাওলিন। স্ক্রিনে ফাইলটা খুলে গেল। একটার পর একটা লাইন, কোড, রিপোর্ট, ইংরেজি টার্ম। চোখ বোলালো শাওলিন, ভ্রু কুঁচকে গেল ধীরে ধীরে। ট্রানজিট ক্লিয়ারেন্স ম্যাপিং। কিছুই পরিষ্কার হচ্ছে না। শব্দগুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে, কিন্তু একসাথে বসালে অর্থ দাঁড়াচ্ছে না। স্ক্রল করলো আরেকটু নিচে। সংখ্যা, তারিখ, লোকেশন সব কিছুই যেন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওর কাছে ওগুলো অর্থহীন। শাওলিন ফিসফিসিয়ে বলে উঠল, এগুলো কি? ঠিক তখনই শুনল ধপ ধপ ধপ, করিডোরে কারো পায়ের শব্দ। শাওলিন থমকে গেল হঠাৎ। হৃদস্পন্দন আচমকা বেড়ে গেল। কেউ আসছে। চোখ এক ঝলকে দরজার দিকে গেল, তারপর আবার স্ক্রিনে। বের হয়ে যাবে নাকি না, মাথার ভেতর দ্রুত সিদ্ধান্তটা নিয়ে ফেলেও। ফাইলটা যাই হোক গুরুত্বপূর্ণ, ছেড়ে আসা যাবে না। ওই মুহূর্তে মাউস ছেড়ে কিবোর্ডে হাত চালালো। দ্রুত কয়েকটা ক্লিক করলো শাওলিন। কপি, ট্রান্সফার, সেন্ড টু ডিভাইস। ফোনটা ডেস্কের পাশে ছিল। কাপা হাতে ঝটকায় তুলে নিল। স্ক্রিনে ব্লুটুথ ট্রান্সফারের ছোট আইকন জ্বলছে। ট্রান্সফারিং 32%। পায়ের শব্দ আরও কাছে। শাওলিনের গলা শুকিয়ে আসছে। এখন স্ক্রিনে 57%। শাওলিন নিঃশ্বাস আটকে রাখল। 81%। দরজার বাইরে একটা ছায়া পড়েছে। শাওলিন বিস্ফোরিত চোখে দেখল। আঙ্গুল কাঁপছে থরথরিয়ে। স্ক্রিনে তাকালো শাওলিন। 100% ট্রান্সফার কমপ্লিট। এক মুহূর্ত দেরি না করে ফাইলটা ক্লোজ করে দিল। স্ক্রিন আগের মতো সাধারণ অবস্থায় ফিরে গেল। ফোনটা দ্রুত নিজের পাশে নামিয়ে রাখলো। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো ছায়াটা। শাওলিন ধীরে ধীরে মাথাটা তুলে তাকায়। করিডোরে দাঁড়িয়ে আছে আহসান। চোখে অদ্ভুত দৃষ্টি জোড়ানো, যেন কিছু খুঁজছে সে। দুজনের চাহনি বিদ্ধ হলো একসময়। সময় কাটল 1 সেকেন্ড, 2 সেকেন্ড। হঠাৎ আহসান ওই দৃষ্টির কাছ থেকে নিজের দৃষ্টি সরালো। ঠোঁট পাকিয়ে হাসতে হাসতে এগিয়ে এসে বলল, এই সময় এখানে কোনো দরকার? কণ্ঠটা স্বাভাবিক কিন্তু অস্বস্তিকর ভঙ্গির। শাওলিন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, নেটওয়ার্ক নিচে ভালো তাই। কথা শেষ করতে পারল না। শাওলিন দেখতে পেল আহসান আরেকটু কাছে এগিয়ে আসে।
কণ্ঠে আন্তরিক সুরে ঢেলে বলল, ফারসাদ নেই, সে কোথায়? তাকে একটু দরকার ছিল। আহসানের তীক্ষ্ণ চোখ একবার ডেস্ক, একবার কম্পিউটার, তারপর শাওলিনের মুখে বিদ্ধ হলো। কী যেন দেখে হঠাৎ বলল, কিছু খুঁজছিলে? শাওলিন জমে গেল। সর্বনাশ! ওর কিছু কি ধরে ফেলেছে নাকি? দ্রুত স্বাভাবিক ভঙ্গিতে বলল, না, আমি একটা কাজে এসেছিলাম, একটা মেল পাঠাবো, তাই ডেস্কটপটা ব্যবহার করছিলাম। আহসানের চোখ ওর প্যাস্টেল শাড়িতে পড়ল। সাদা ব্লাউজ, ওই শাড়িটার সাথে অদ্ভুত মানিয়ে গেছে। মেয়েটাকে অল্প আলোতে দেখাচ্ছে অদ্ভুত ভুবনমোহিনী রূপে। আহসান মুগ্ধ নয়নে ওর পা থেকে দৃষ্টি বোলালো। হঠাৎ ধপ করে উঠল। জিপের দরজা খোলার বিকট শোর। হ্যাঁ, চিনতে ভুল হয় না। বড় বড় পা ফেলে কয়েক সেকেন্ডেই যেন মূর্তিমান ভয়টা উপস্থিত হয়ে গেল। বজ্রগলায় প্রশ্নটা বাতাস মুখর করেছে, এদিকে কী করছো হাসান? স্ত্রীর সামনে নাম ধরে ডাকল সে। আহসান চমকে পিছু তাকায়। দরজার ফ্রেমে সুউচ্চ মূর্তি, ডান ফোঁটা কাটা দাগ সহ উঁচুতে তোলা। তুই এসে গেছিস? সম্বোধন বদলে তুইতে নামালো হাসান। গলায় হালকা হাসি, কোনো প্রত্যুত্তর দেয় না শোয়েব। শীতল চোখ ভেদ করছে শাওলিনকে। শাওলিনের প্রখর দৃষ্টির সামনে জুবুথুবু। শোয়েব সোজা হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকলো। তার উপস্থিতি বুঝে যেন ঘরের বাতাস, মনিটর, সিপিইউ সিস্টেম বন্ধ হয়ে গেছে। শাওলিন ফোন হাতে চুপচাপ আহসানকে পাশ কাটিয়ে এলো। শোয়েবের দিকে তাকিয়ে দ্রুত বেরিয়ে গেল বাইরে। আহসান পকেটে দুহাত পুরে ঘটনাটা দেখছিল। হালকা কৌতুক মেশানো কণ্ঠে বলল, মনে হচ্ছে তোর সময় ভালো যাচ্ছে না, চাইলে বড় ভাইয়ের সাথে খুলে বলতে পারিস। শোয়েব এবার সোজাসুজি তাকালো, ছুরির মতো কেটে কথাটা বলল, এটা তোমার জায়গা না হাসান, সীমা বুঝে চলো। আহসান হেসে ফেলল, তেরছা কণ্ঠে বলল, তোর অতিথি হতো আমি, সম্মানটা তো নিশ্চয়ই দিবি। শোয়েব চোখের পলক ফেলছে না। চাহনিটা দেখে মুখের অবস্থার পরিবর্তন ঘটল তার। আহসান হো হো করে হেসে রসিকতার সুরে বলল, রিল্যাক্স কাজিন, একটু বেশি বুঝছিস। এদিকে এমনিতেই হাঁটাহাঁটি করছিলাম, তোর বউ দেখলাম কম্পিউটারের সামনে বসে ঘাঁটছে। কী করছে ওসব ঠিক জানি না। সে এক ঝলক মনিটরে মাউস, ডেস্কে নজর বুলিয়ে দেখল। আপাত চোখে কিছুই ধরা পড়ল না। আহসান হাসি দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। ফাঁকা অফিস রুমে সতর্ক দৃষ্টিতে দেখল সে। মনে মনে বলছে, তুমি গিয়ে দেখেছো শাওলিন? এখানে একটু আগে কি করেছো? অন্যদিকে বাথরুম লক করছে শাওলিন। ফোল্ডারটা আরেক জায়গায় ফরওয়ার্ড করে স্বস্তির শ্বাস ফেলল। এই ফোল্ডারটা এখানে দেখা যাবে না, ঢাকায় দেখতে হবে। শেখ ফারশাদ মির্জা কীভাবে এই ব্যবসা চালাচ্ছে, এই ইন্টারন্যাশনাল সোর্স কীভাবে এদেশে লাগছে। আশা করা যায় এটা অস্ত্র বিষয়ক না। এমনটা না হোক, যে ব্যবসায়ী হোক, উদ্যোক্তা হোক, যা খুশি হোক, শাওলিন কিছুতেই ক্ষুণ্ণ হবে না, শুধু ভয়ানক কিছু সামিল না হোক, নির্দয় কিছু। শাওলিনের জানার কথা নয় শোয়েবের হাত কত দূর, ফাইলটা কি তাও জানে না। ভয়ানক একটা কাজ করেছে, চুরি করাটা মোটেই ঠিক হয়নি। বুকের ভেতর অনুতাপ, অস্বস্তির কাটা তীক্ষ্ণ সূচের মতো চামড়ায় বিঁধছে। এক পর্যায়ে বিছানা থেকে নেমে পড়ে শাওলিন। চোখ দুটো ঘড়িতে স্থির, ঘন্টার কাটা দুটোর ঘরে ছুঁইছি। রুমে এখনও ফিরেনি লোকটি। উৎকণ্ঠা চাপা দিয়ে বাইরে বেরোলো। বিড়ালের মতো নিঃশব্দে পায়ে নিচতলায় নেমে উকি দিল। বাঁ দিকের অফিস ঘরটার নিচে হলুদ ছটা, জেগে থাকার আভাস স্পষ্ট। পা টিপে টিপে ভেজানো দরজার কাছে গেল শাওলিন। খানিক অপেক্ষার পর হালকা সুরে ডাকল, অফিসার, আপনি জেগে আছেন? কেন প্রশ্নটা মাথায় এলো এর জানা নেই। আরেকবার মৃদু গলায় বলে উঠল, আমি ভেতরে আসতে পারি? আসবো? নিরুত্তর। নিজের অধর দাঁতে কামড়ালো শাওলিন। সে কি বুঝে গেল চুরিটা? ও তো ক্ষতি করার উদ্দেশ্যে চুরি করেনি। মনে মনে নিজের কাছে বলেছিল, ঠিক আছে, আমি স্বীকার করে নেব। আমি একটু আগে সত্য বলিনি, ডেস্কটপে কোনো মেইল পাঠাইনি। আর ওই ফাইলটা আমি এক্ষুনি মুছে দেব। হ্যাঁ, এভাবেই করব। ভেতরের শাওলিনকে এভাবে বুঝিয়ে দরজাটা জোরে ঠেলে দেয় ও। বুকটা ঢিপ ঢিপ করে উঠল। ভেতরে পা বাড়িয়ে ডানে তাকাতেই চোখ স্থির করে ফেলেছে। মেহগনি ডেস্কের ওপাশে উঁচু রিভলভিং চেয়ারে ঘুমিয়ে পড়েছে সুপুরুষ লোকটা। পরনে ব্লু টি শার্ট, ডান বাহুর পেছনের ক্রস ভঙ্গিতে ব্যান্ডেজ। কম্পিউটার চালু, ফ্যাকাশে নীল আলো তার ঘুমন্ত চোখ মুখ ছুঁয়ে দিচ্ছে। শাওলিন কম্পিউটারটা বন্ধ করে দিল। খানিক ভেবে চেয়ারের দিকে তাকালো। চশমাটা চোখে রেখে বাঁ দিকে মাথা হেলে ঘুম। চশমাটা খুলতে একটু ঝুঁকে এলো শাওলিন। গরম নিঃশ্বাস নিজের সারা মুখে পেল।
কানের দুদিক থেকে ধীরে ধীরে চশমাটা টেনে খুলতেই দু চোখ নিষ্পলক হলো ওর। ঠোঁটে ফুটে উঠল এক টুকরো নরম আঁচ। হাসি পেল সকালের মুখটা মনে পড়তেই। ছোট বাচ্চাকে ধমক দিলে যেভাবে মুখটা এইটুকু হয়ে যায়, তেমনি দেখাচ্ছিল বনকর্মী লোকটার। ডাট মুড়ে চশমাটা বাঁ হাতে নিতে অন্য হাতে মাথাটা সোজা করে দিচ্ছে। দেখতে না দেখতে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঘটনাটা ঘটল। ছিটকে পড়ল লোহার মতো শক্ত বুকে। আরেকটু হলে চশমাটা ছিটকে পড়তো হাত থেকে, চুরমার করে ভাঙতো কাঁচ লেন্সটা। শাওলিন বিমূঢ় দৃষ্টিতে তাকালো ভরাট গলাটা, বলে উঠল, মিটিং আছে, আমি ঘুমাইনি শাওলিন। অপ্রস্তুত হয়ে শাওলিন সরতে চাইল, কিন্তু সম্ভব হলো না। ততক্ষণে কোলের উপর ওকে বসিয়ে নিয়েছে সে। ডান হাতে আগলে নিয়েছে ওর পিঠ, বাঁ হাতে থুতনি ধরে উঁচু করে রেখেছে মুখ। শাওলিন সেই অবস্থায় না বলে পারল না, রাত দুটোয় কিসের মিটিং? এমন রাতে কারা জেগে থাকে? গভীর চোখে তাকালো সে। অদ্ভুত মাদক ওই চোখের অতলে। ঠোঁটের বাঁদিকে ছোট্ট করে ফুটল মারাত্মক হাসি। ভ্রুভঙ্গিতে বলে উঠল, পৃথিবীর অন্য প্রান্তে যারা জেগে থাকে তাদের সাথে কনফিডেন্সিয়াল কল জয়েন করতে চাও? আঁতকে উঠল শাওলিন, দ্রুত অসম্মতি জানিয়ে বলল, না, একদম না, আমার মোটেই ইচ্ছে নেই। আমি উপরে যাওয়াটা পছন্দ করব। ক্যামেরা অফ করে দেব। একথায় থমকে গেল। চোখ দুটো বড় বড় হতে অস্থিরভাবে মাথা নাড়িয়ে বলল, একদম না, বললাম তো, এসবে আমি নেই। আপনার মিটিং, আপনার ব্যবসা আপনি সামলান, আমি এগুলো জড়াতে চাই না। পরিষ্কার না করে এখান থেকে কেটে পড়তে চাইল। শাওলিন কোনোভাবেই তাদের সামনে যেতে চায় না। এদিকে শোয়েব হাতের বেড়ে আলগা করছে না। এমন সময় মনিটরে কলিং টিউন বেজে উঠল। বুকটা কেঁপে উঠল ওর। শোয়েব ওর পিঠে হাত বুলিয়ে শান্ত গলায় বলল, ক্যামেরা অফ রাখা হচ্ছে, ওরা কেউ দেখবে না, নিজেকে আমার কাছে ছেড়ে দাও। ইশারাটা তার দেহের ওপর দেখে ক্যামেরাটা বন্ধ করে দেয় শোয়েব। এক মুহূর্ত ইতস্তত করলো শাওলিন, জড়তা নিয়ে কাজটা করলো। মাথাটা ঠেকলো শোয়েবের প্রশস্ত কাঁধের নিচে। ডান হাতে ওকে আগলে নিয়ে শোয়েব মিটিং শুরু করলো। শাওলিন দেখল স্ক্রিনে বিভিন্ন দেশের 7 জন প্রতিনিধি যুক্ত হয়েছে। প্রত্যেকেই মির্জা এন্টারপ্রাইজের কর্মী আর কর্মরত কাজে সৌদি আরব আমিরাত, ইউরোপের কিছু দেশে। নামগুলো দেখে বিস্ময়ে বুক চিনচিন করছিল ওর। শোয়েব স্বাভাবিক ভঙ্গিতে শুরু করলো, গুড ইভিনিং জেন্টলম্যান। কালো স্ক্রিন থেকে শুধু গলাটা ভেসে আছে। এটা অস্বাভাবিক দৃশ্য হলেও কেউ কিছু বলল না। লেটস কিপ দিস শর্ট, আই ওয়ান্ট আপডেটস, নো স্টোরিজ। এক মুহূর্তে সবকটা স্ক্রিনে নড়াচড়া থেমে যায়। প্রত্যেকের দৃষ্টি শুধু কালো পর্দায়। প্রথমে সৌদি প্রতিনিধি কথা বলা শুরু করলো। সংখ্যা, গ্রাফ, ডেলিভারি সব কিছু নিখুঁতভাবে বলেছে। শোয়েব একবারও বাধা দিল না, শুধু শুনল, চোখ বন্ধ। ডান হাতে স্ত্রীর পিঠ হাত বুলিয়ে দিচ্ছে। ব্রিফ শেষ হতে ছোট করে বলল, ডিলে 2 days, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? ওপাশের নিঃশ্বাস আটকাল লোকটা, গলা শুকিয়ে কাট। সাপ্লাই চেইন ইস্যু, মিস্টার ফারশাদ, উই নিড সাম। শোয়েব তাকে শেষ করতে দিল না। মিস্টার আহমেদ, ইউ ক্যান সাবমিট ইউর রেজিগনেশন, আই উইল সাইন ইট। সৌদির প্রতিনিধি চুপ হয়ে গেল। সৌদি শাখার হেড আহসান মির্জার শেখানো চুক্তি কিছুতেই ধপে টিকল না। সৌদির পর ইতালির প্রতিনিধি যুক্ত হলো। প্রথমে প্রফেশনালিজম ছেড়ে আবেগের ঢঙে কথা শুরু করলো। অমনে জবরদস্তি ঝাড়ি খেলো বেচারা। ইতালিয়ান সাইড, হোয়াট এভার ইউ আর ডুইং ইউর প্রাইভেট ফ্ল্যাট, কিপ ইট আউট অফ দিস। আই নো ইউ আর ম্যারিড, কাট দ্য ইমোশন ফর নাও, স্টে প্রফেশনাল। লোকটা ধপাস করে কাকে যেন সরালো। এরপরে শুধু অনর্গল সংখ্যা। শাওলিন সমস্ত নীরবে দেখছিল, কিন্তু এ পর্যায়ে ওর গাল দুটি লাল টকটকে হয়ে উঠল। ভাবিনি এত কিছু যে এভাবেও সামলাতে হয়। জার্মান প্রতিনিধি কথা শুরু করলে আর চোখে ব্যাপারটা দেখে শোয়েব। লজ্জায় কীরকম চোখ লুকাচ্ছে তা বুঝিয়ে যেন নার্ভ অন্যদিকে ঘুরছিল। ডান হাতটা অতি সন্তর্পণে নিচের দিকে, ঠিক ছিপছিপে কোমরটার কাছে ধীর সুস্থে বাড়াচ্ছিল সে। পেটের ডান পাশে ছুঁয়ে ছুঁয়ে 5 আঙুলে ধরল কোমর। নিঃশ্বাস ভারী হয়ে গেল ওর। দেখল মেয়েটি আবেশী ভঙ্গিতে চোখ বুজে ফেলেছে। মাউসে ক্লিক করে অডিও মিউট করলো সে। বাহাতে ওর গালটা ধরে টেনে আনলো নিজের কাছে। ঘন গলায় ধীরস্বরে বলল, কেন ফাইলটা চুরি করেছ? আমাকে বললে খুলে দেখাতাম না? চোখের পাতা কুঁচকে এসেছে ওর। ইতস্তত গলায় কোনো রকমে বলল, শুধুই কৌতূহল, ফাইল আমি ডিলিট করে দেব। শোয়েব 4 আঙ্গুলে কানের কাজটা ধরে বৃদ্ধাঙ্গুলিটা গালে ছোঁয়ালো। আরও নিকটে টেনে আনলো শাওলিনের মুখ।
ওর পেলব নরম কোবষ্ণ গালে নিচের ঠোঁট ছুঁয়ে বলল, জার্মান এফিসিয়েন্সি গুড, বাট আই ওয়ান্ট মোর এক্সিকিউশন। শাওলিনের বুক দূর দূর করে উঠল। এরকম ভয়াবহ পারদর্শিতা ও কখনো দেখেনি। কানে শুনেছে, পর্যবেক্ষণ করেছে, মতামত জানাচ্ছে ওর, আর ওকেও বুঝে নিচ্ছে। সে কানের কাছে ঘন গলায় ফিসফিসালো, কেউ যখন বারবার করাঘাত করছে, হয় আশ্রয় দাও, নয়তো শান্ত করো, কিন্তু অস্থির করে ফেলে যেও না। এমন বিহ্বল কথায় খানিক ঢোক গেল শাওলিন। কোনো প্রত্যুত্তর করে না। দক্ষিণ দিকে জানালাটা জোর হাওয়ায় শব্দ করছে। পর্দাগুলো উড়ে যাচ্ছে সিলিং ছুঁতে। শাওলিন দেখতে পেল ছোট্ট মাউসে ক্লিক পড়েছে। ওকে জড়িয়ে ধরা মানুষটা তখনই কাঠখোট্টা সুরে বলল, প্রিসিশন ইজ নট এনাফ, স্পিড ম্যাটার্স। ইনফর্ম দিস টু মিস্টার শাহেদ মির্জা দ্যাট আই ডিল উইথ ফ্যাক্টস। মেঝেতে পা দুটো রিভলভিং চেয়ারটাতে ডেস্কের কাছে আনলো। ছোট্ট মাথার পেছনটা বাঁ হাতের প্রবল মুঠিতে ধরে আছে সে। মিটিং শেষ পর্যায়ের দিকে, কিন্তু রাত্রির নিস্তব্ধতা তাকে গহীন বনের বনজীবের মতো উস্কে দিয়েছে। যে অনুভূতি ও সংযম, আবেগ ও ইচ্ছা পাওয়া বিহ্বলতাকে শক্ত শিকলে বেঁধে রেখেছিল, তা আজ বন্ধনমুক্ত করা ধরা দিয়েছে। কানে এখনও বেজে চলেছে, আমার কোনো মত নেই, পরশু হলে পরশু। ধীরে মনে মনে পড়ছে সব। পুরনো এক ভয় চারপাশ থেকে গ্রাস করেছে শোয়েবকে। চোখে দেখেছে শাওলিনের জড়সড় মুখ, হৃদয়ে দেখছে আম্মির মুখমণ্ডল। আম্মির কথা তার মনে পড়েছে। আম্মি বলেছিল, আমার কোনো মত নেই। ঠিক এই বাক্যটাই, হ্যাঁ, এই বাক্যটাই আম্মি দাদিকে বলেছিল। তারপর আম্মি চিরতরে চলে গেল। আম্মির কথাগুলো ভন ভন করে মস্তিষ্কে বোল তুলে দিচ্ছে। আনাচে কানাচে ছুটছে হাসি মাখা নারীর কণ্ঠস্বর, আমার লক্ষ্মী সোনা, আমার আদরের টুকরা, কেন ওভাবে জেদ করো বাবা? দাদি বলেছে তোমাকে যেতে, কেন যাচ্ছ না? সোনা আমার শোয়েব, তোমার আম্মির কত কষ্ট হয় জানো না বাবা? তুমি না আম্মির কষ্ট দেখে কষ্ট পাও? দেখো, আম্মি তোমার জন্য ফ্রুট কাটলেট বানিয়েছি। তুমি না খেয়ে স্কুলে গেলে একদম রাগ করব। তোমার আব্বু চলে আসবে বাবা, এই ক্রিসমাসে দেখা হবে, বাবা অবশ্যই ছুটি পাবে। তুমি বন্ধুদের চকলেটগুলো দিয়েছ? বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। পুরনো স্মৃতিগুলো একদম পছন্দ করে না সে। ঘুরে ফিরে আম্মির কথাগুলো ওর মস্তিষ্কে অনুরণের তোলা দেয়। এরপর দীর্ঘ একটা সময় সেই বিষাদে অন্ধকার থাকে মনের আকাশে অমাবস্যার ঢল, তারপর কিছুই থাকে না সেখানে, কিচ্ছু না। শাওলিন বুঝে উঠতে পারছিল না হঠাৎ কী হয়েছে তার চোখ দুটোর চাহনি ব্যথাতুর, যেন হৃদগহ্বরে দুঃসহ কোনো ব্যথা গুমড়ে গুমড়ে উঠেছে। সে মুখ ফুটে বলছে না, কিচ্ছু জানাচ্ছে না, কিচ্ছু বুঝতেও দিচ্ছে না, অথচ চোখের ভাষা যে ভীষণ কাতর। শাওলিন অজান্তেই দু হাতের ভেতর তার মুখটা ধরে ফেলল। কিবোর্ডের শক্ত পাটাতনে মাথার পেছনটা ব্যথা করছে, তবু তাকে চিন্তিত গলায় শোধাতে ভুলো না, কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি যেন আন্দাজ করে শাওলিন নিজেও স্থির থাকলো না। মানুষটার গাল, চুলের গহীন, তার চওড়া কাঁধ, পেশালো বুক, সর্বত্রই ডান হাতে ছুঁয়ে দিল শাওলিন। উদ্বেগ গলায় বলল, আপনাকে স্বাভাবিক দেখাচ্ছে না, কিছু একটা চাপা দিচ্ছেন আপনি। আমি বুঝতে পারছি সেটা, আপনি বলুন, আমি কাউকে ডাকবো? সে নিজের গালে শাওলিনের হাতটা জোরে চেপে ধরল, যেন ছেড়ে দিলে ছুটে যাবে ওর হাত, ওর সংস্পর্শ, ওর সব কিছু। অকপটে একটা কথা স্বীকার করে ফেলল সে, আমি চলে যাবার পর যতবার তাকে মনে পড়েছে, তোমাকে দেখার পর তার চেয়ে দ্বিগুণ মনে এসেছে। কথার আকপাশ কিছুই বুঝল না শাওলিন। ওর বাঁ হাতটা শক্ত করে নিজের গালে আঁকড়ে রেখেছে। চোখ দুটোর সম্মোহন চাহনি বদলানো, সেখানে ঝিলিক দিচ্ছে আতঙ্ক, দুর্ভাবনা, বিষাদ, দহন। বুক ভর্তির দম টেনে শাওলিন নিজেকে শান্ত করল। কণ্ঠের সবটুকু নম্রতা ছাপিয়ে বলল, আমি আপনার আম্মিকে চিনি না, ওনার নামটুকুও জানা নেই। কারোর সাথে মিল খুঁজে পাওয়াটা স্বাভাবিক। আপনি হয়তো ওনার কিছু আমার কিছুতে মিল পেয়েছেন, অথবা এটাও হওয়া সম্ভব আপনি ওনার সঙ্গে যতটা মিশেছেন ততটা আর কারোর সঙ্গে কখনো মিশেননি। শোয়েব নিচু গলায় বলল, মিশিনি। শাওলিন পরিবেশ হালকা করতে নরম হাসল, হাসিতে উচ্ছল ও উষ্ণতা মেখে এক অদ্ভুত মৃদু গলায় বলল, মিশেননি? না শাওলিন। মানুষটার শান্তরূপী কথায় শাওলিন প্রাঞ্জল হাসি দেয়। খরস্রোতার নদীর বুকে যেভাবে শো শো করে হাওয়া বয়,
তেমনি এক পশলা হাওয়া কোত্থেকে যেন ছুটে এলো। শাওলিনের ঢেউ খেলানো কালো রেশমি চুল জোর ঝাপটা দিয়ে যায় শোয়েবের কানে, মুখে, বাহুতে। শোয়েব চোখ তুলে মনিটরে তাকালো। অডিও চালু করে সংক্ষেপে বলল, মিটিং অ্যাডজার্নড। মেল মি দ্য রিভাইজড ফিগার্স ইন নেক্সট মান্থ। বাহাত তখনও মাউসে রেখে মাথা ঝাঁকালো শোয়েব। পরবর্তী ঘটনা বুঝেই চোখ দুটো মুদিয়ে নিয়েছে শাওলিন। মাথার পেছনটা ভীষণ ব্যথায় চোখ কুঁচকে দিল, কিন্তু ততক্ষণে নিস্তার পাবার পথ বন্ধ হয়েছে। দুটো ওষ্ঠধর ওর ওষ্ঠদয়ে এই প্রথম কড়া নাড়ল। ওর কানে যেন অনুমতি চাইল প্রবল কিছু। কিবোর্ডের উপর ক্রমাগত ফরফর করে টাইপ হচ্ছে। ইস্তাম্বুলের প্রতিনিধি কল অফ করতে যাচ্ছিল। চোখ তুলে চ্যাট বক্সের JJKK SD GNNG দেখে মর্মোদ্ধার করতে পারল না।